কিছু মডেল কোশ্চেন আনসার। কোশ্চেন নাম্বার 28 এখানে বলা হচ্ছে, দেখো, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম মনোক্সাইড গঠন করলেও পারক্সাইড গঠন করে না। অপরদিকে বেরিয়াম এবং স্ট্রনসিয়াম মনোক্সাইড এবং পারক্সাইড উভয়ই গঠন করে। তো এখন একটুখানি আমরা যদি দেখে নিই যে পারক্সাইড আসলে কারা গঠন করে। দেখো, পারক্সাইডের নর্মালি আমি যদি বেরিয়ামের যদি একটা পারক্সাইড লিখি, যার কথা বলা হচ্ছে যে বেরিয়াম পারক্সাইড গ্রহণ করে, তো নর্মালি এই বেরিয়াম পারক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে এটা। অর্থাৎ বেরিয়ামের এখানে চার্জ হচ্ছে +2 এবং পারক্সাইডের টোটাল এই যে O2 এর টোটাল চার্জ হচ্ছে 2-, O2 2-। তো এখানে বলা হচ্ছে যারা নর্মালি সাইজে একটু বড় হয় তারা কি করে, এই বড় সাইজের যে ক্যাটায়ন তার সাথে একটা বন্ডিং করতে পারে। এখানে সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে বন্ডিংটা উইক হয়ে যায়। তো এখানে কি হচ্ছে, দেখো, যত সাইজটা বড় হবে এর যে এখানে যে চার্জ ডেন্সিটি মিনস না চার্জ ডিভাইডেড বাই ভলিউম, তো সাইজটা বড় হয়ে গেলে অবভিয়াসলি চার্জ ডেন্সিটিটা লো হবে। আর চার্জ ডেন্সিটি লো হলে এই যে লার্জ সাইজ এই যে অ্যানায়ন তার থেকে ইলেকট্রন ক্লাউডটা খুব বেশি আয়নের দিকে, বেরিয়াম +2 এরকম লার্জ সাইজের আয়নের দিকে খুব বেশি পোলারাইজেশন ঘটবে না। ফলে এর এর একটা আয়নিক ক্যারেক্টার এটা এস্টাবলিশড হবে এবং এতে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি হবে, এটা স্টেবিলিটি পাবে। তো সেটা নর্মালি একটু সাইজ বড় হওয়ার জন্য পরমাণুগুলোর ক্ষেত্রে এই স্টেবল পারক্সাইড তৈরি হয়। তাই আমরা বলতে পারি যে একদম সত্য যে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম এরা কখনোই পারক্সাইড গঠন করতে পারে না, সুস্থিত পারক্সাইড গঠন করতে পারে না। কিন্তু বেরিয়াম বা স্ট্রনসিয়াম এদের পারক্সাইড গঠিত হয়। আর কারণ হিসেবে এখানে লেখা হচ্ছে যে দেখো, আকারে বড় ক্যাটায়ন আকারে বড় অ্যানায়নকে স্থায়িত্ব দেয়, একদমই ঠিক। তাই যে এ এবং আর উভয়ই সঠিক, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন উভয়ই সঠিক এবং রিজন হলো এ এর সঠিক ব্যাখ্যা। কাজে এই আনসারটা এখানে হবে অপশন এ। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বলা হচ্ছে যে বোরন হ্যালাইড গুলির যে লুইস অ্যাসিডিটি তার তীব্রতার সঠিক ক্রম। ফর এক্সাম্পল আমরা যদি ধরি BCl3, তো BCl3 স্ট্রাকচারটা নর্মালি আমরা জানি ট্রাইগোনাল প্ল্যানার। তো এখন এখানে অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে এখানে অক্টেটটা ফিল হয়নি, অর্থাৎ এখানে কন্ট্রাকশন অফ অক্টেট অর্থাৎ অষ্টক সংকোচন হয়েছে। কারণ দেখো এখানে দুটি ইলেকট্রন টোটাল 6 ইলেকট্রনস হচ্ছে। মানে এর যে বোরনের পেরিফেরিতে বোরনের নিজস্ব 3টি ইলেকট্রন থাকে। হ্যাঁ, বোরনের স্ট্রাকচার তোমরা জানো যে 1s2 2s1, এখানে কি দেখি ব্যালেন্স ইলেকট্রন নাম্বার 3। তো এখন প্রশ্ন হচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে বোরন থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন ক্লাউডটা চলে যাবে। তাহলে অবভিয়াসলি বোরনের উপর একটা কি হবে, ইলেকট্রন ল্যাক। অবভিয়াসলি কোন একটা সিস্টেম যে ইলেকট্রন রিচ, ধরো না OH বা OH2, হ্যাঁ, এরা কি করবে, এখানে একটা বন্ডিং করতে পারে অক্টেট ফিলিং এর জন্য। তাই এই জন্য আমরা BCl3 কে আমরা একটা কি বলবো, লিউইস অ্যাসিড বলতে পারি, লিউইস অ্যাসিড। যেমন আমি যদি এরকম বলি NH3 যে লোড, এটা আমি যদি BCl3 দিই তাহলে কি করবে, BCl3 এখানে একটা কোঅর্ডিনেট বন্ড করে একটা স্ট্রাকচার দেবে। ঠিক আছে, এইভাবে লুইস অ্যাসিড নরমালি এরা লুইস অ্যাসিড ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি দেখায়। এবার হলো যে এই লুইস অ্যাসিডের যে এখানে দেখো সিকোয়েন্স চাওয়া হচ্ছে, যে আসলে সিকোয়েন্সটা কি হবে। তো এখানে একটুখানি বলার বিষয় আছে, দেখো বলুন, কিন্তু যখন শূন্যের সাথে বা ক্লোরিনের সাথে বন্ডে একটা ব্যাক বন্ডিং করার সম্ভাবনা আছে। p অরবিটালের সঙ্গে ক্লোরিনের ফিল্ড 2p, এটা যে p5 ফিল্ড এসছে, তার ফলে এখানে এবং এই ডবল বন্ড ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি যত
এই ফ্লোরিনের মানে যত হ্যালাগুলোর সাইজ বাড়ে তত স্টেবিলিটিটা কমে যায়। কাজে সবচেয়ে স্টেবল কম্পাউন্ড আমি বলি, সেক্ষেত্রে বলবো যে এই ডাবল বন্ড ক্যারেক্টার যেখানে গ্রো করছে সেটা হচ্ছে BF3। তাহলে অবভিয়াসলি এখানে কি হচ্ছে না, ইলেকট্রনের যে ডেফিসিট সেটা হচ্ছে কমে যাচ্ছে, বোরনের যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, যেহেতু এখানে ডাবল বন্ড ক্যারেক্টার গ্রো করছে, অর্থাৎ এখানে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি পি পাই। তো অবভিয়াসলি ক্লোরিনের ক্ষেত্রে এটা হবে বা ব্রোমিনের ক্ষেত্রেও হবে। তাহলে সবচেয়ে বেশি অ্যাভেলেবল কার ক্ষেত্রে থাকবে না, আই এর ক্ষেত্রে। সবচেয়ে বেশি অ্যাভেলেবল কার ক্ষেত্রে থাকবে, আই এর ক্ষেত্রে। কারণ আই এর আকারটা অনেক বড় হওয়ার জন্য এই পিপাই ডিপাই, এক্ষেত্রে ডিপাই এর ব্যাক বন্ডিংটা খুবই উইক হয়, ফলে এর ইলেকট্রন যে ডেনসিটি, সেই ডেনসিটিটা খুবই ল্যাকিং হয়, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি খুব কম থাকে, ফলে এ সহজে কোনো একটা সিস্টেম থেকে ইলেকট্রনটাকে কি করতে পারে, অ্যাটাচ করতে পারে, অর্থাৎ লুইস অ্যাসিড ক্যারেক্টারটা দেখায়। সো আই থিঙ্ক এখানে অপশনটা হবে BI3, এটা সবচেয়ে বেশি লুইস অ্যাসিডিক হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, এখানে আমরা দেখছি যে ঘরের উষ্ণতায় বোরিক অ্যাসিড কঠিন, কিন্তু BF3 একটি বোরিক অ্যাসিড অর্থাৎ H3BO3, BF3 একটি গ্যাস। এখানে বলা হচ্ছে কারণ বোরিক অ্যাসিডে শক্তিশালী ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল উপস্থিত, আর BF3 তে শক্তিশালী সমযোজী বন্ধন থাকে, না বোরিক অ্যাসিডের শক্তিশালী H বন্ধন, না বোরিক অ্যাসিডের শক্তিশালী আয়নীয় বন্ধন। তো আমরা এটাকে জাস্টিফাই করব। আচ্ছা, এখানে আমরা একটি স্ট্রাকচার দেখে নেব। এখানে পরিষ্কার দেখানো হচ্ছে, দেখো H3, এই যে H3BO3, এটা একটা অর্থোবোরিক অ্যাসিড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বোরিক অ্যাসিড আর একটা বোরিক অ্যাসিডের সাথে কিসের সঙ্গে যুক্ত, না হাইড্রোজেন বন্ধন, কিসের সঙ্গে যুক্ত, না হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। এখন হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হওয়ার ফলে এরা কি হয় না, খুবই স্টেবল হয়, সুস্থিত হয়। তো বোরিক অ্যাসিডের শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে অবভিয়াসলি এটা ঠিক। এবার বলা হচ্ছে ঘরের উষ্ণতায় বোরিক অ্যাসিড কঠিন, কিন্তু BF3 গ্যাস। তো এখন এই H বন্ধন থাকার ফলে এটা কি হয়, অনেকটা স্টেবল হয়। ঠিক আছে, আর BF3 একটি গ্যাস, তার কারণ BF3 অণুগুলোর মধ্যে নর্মালি কোনো H বন্ধন তৈরি হয় না, তাই এটি একটি অণু আর একটা অণুর সঙ্গে শুধুমাত্র আহ, উম, কি বলবো, ভ্যান্ডারওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন দ্বারা যুক্ত থাকার কারণে এদের মধ্যে কোনো ফোর্সেস অফ অ্যাট্রাকশন স্ট্রং নয়, সে কারণেই এটা সাধারণ উষ্ণতা বা ঘরের উষ্ণতা এটা একটি গ্যাস। তো আমার মনে হচ্ছে এই অপশনটা অবশ্যই হবে, বোরিক অ্যাসিডের শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা যে আলোচনাটা করব এখানে, সেটা হচ্ছে ম্যাচিং কোয়েশ্চেন নাম্বার 31। কোয়েশ্চেন নাম্বার 31-এ পরিষ্কার দেখা যাচ্ছে যে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। তো এখানে প্রথমে দেওয়া হচ্ছে যে জলীয় দ্রবণে দুর্বল একক্ষারীয় অ্যাসিড। তো অবভিয়াসলি দেখো, জলীয় দ্রবণে একক্ষারীয় অ্যাসিড বলতে এখানে অ্যাসিড বলতে একটাই আছে, অর্থোবোরিক অ্যাসিড। দেখো H3BO3, H3BO3। তো H3BO3 আমরা যদি স্ট্রাকচারটা করি, নর্মালি এটা এইভাবে স্ট্রাকচারটা OH, এই বন্ডটা হতে পারে। প্রথমে এই বন্ডটা যদি ভাঙে তাহলে এটা কি হবে, না একটা মোনো বেসিক অ্যাসিড। তারপরে আবার যদি এইটা ভাঙলে ডাইবেসিক, আবার এটা যদি H প্লাসটা রিপ্লেস করে, তাহলে এখান থেকে ওভারঅল আমি দেখতে BO ঠিক এবং 3H নয়, তাহলে এটা অবশ্যই ট্রাই বেসিক অ্যাসিড হবে। বাট এটা হচ্ছে উইক। কেন উইক? কারণ এর পার্সেন্টেজ অফ আয়োনাইজেশন ইজ টু লো, খুবই কম। হ্যাঁ, বোরনের এই OH বন্ডটা ব্রেক করার পার্সেন্টেজ খুবই কম, কারণ OH এর যে ইলেকট্রনটা বি এর খুব একটা অ্যাট্রাকশন হওয়ার জন্য ইলেকট্রন ক্লাউড হয় না। অবভিয়াসলি এটা উইক অ্যাসিড, কারণ এই বন্ডটা করতে চায় না, এটা একটা কারণ। নেক্সট দেখো, তাহলে জলীয় দ্রবণে আমি বলতে পারি 1 এর সঙ্গে ডি ম্যাচ করছে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, দেখো
2 নম্বর যে পার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করবো সেটা হচ্ছে নেক্সট যেটা বলছে অজৈব বেঞ্জিন। হ্যাঁ, অবভিয়াসলি এই আনসারটা হচ্ছে বোরন নাইট্রাইড। বোরন নাইট্রাইডের স্ট্রাকচার যদি আমরা করি তাহলে পরিষ্কার দেখতে পাবো যে বোরন নাইট্রাইডের ঠিক গ্রাফাইটের মতো লেয়ার বাই লেয়ার স্ট্রাকচারটা হয়। আসলে এখানে বোরন এবং নাইট্রোজেন একটা ষড়ভুজের আকারে অল্টারনেট ডবল এবং সিঙ্গেল বন্ড দ্বারা পরস্পর যুক্ত থাকে, ঠিক এইভাবে। আর একইভাবে আবার এইখানে নাইট্রোজেনটা এইখানে আবার বিনাশ করতে থাকছে, আবার এই করতে থাকছে, এইভাবে যুক্ত থাকছে। হুম, মানে একটা লং চেন তৈরি করে যেখানে দেখতে পাবো আমরা আহ, একদম লেয়ারের মতো স্তরে স্তরে বিন্যস্ত থাকে এবং এটা খুব একটা হার্ড একটা কম্পাউন্ড, খুবই কঠিন। তো এই জন্য আমরা বলতে পারি যে অজৈব বেঞ্জিন আসলে বোরন নাইট্রোজেন মানে 2A, তাহলে 1B হবে A। এবার 3 অজৈব গ্রাফাইট। অবভিয়াসলি এটা হচ্ছে তোমার উম, অজৈব গ্রাফাইট কাকে বলবো আমরা? হ্যাঁ, তাহলে এই যে বোরন নাইট্রেট এটি যে হার্ড কম্পাউন্ড, তাহলে এটাকে আমরা কি বলবো না অজৈব গ্রাফাইট। গ্রাফাইটের মতো লেয়ার বলে এটাকে আমরা বলি ইনঅর্গ্যানিক ইনঅর্গ্যানিক গ্রাফাইট। ইনঅর্গ্যানিক গ্রাফাইট। তাহলে একটু বলতে আমার ভুল হলো, আসলে ইনঅর্গ্যানিক গ্রাফাইট 3 নম্বর দাগে আছে। তাহলে 3 নম্বর দাগের সঙ্গে মিল খাচ্ছে এ, 3-এর এ। তাহলে 1D, 3-এর এ, 1D, 1D আর 3-এর এ, সি এর দাগটা মিল করছে। এবং 2-এরটা দেখে নিই, 2-এরটা হচ্ছে অজৈব বেঞ্জিন। হ্যাঁ, অজৈব বেঞ্জিন অবশ্যই বোরাজলকে বলে। 2-এরটা সি। কেন না, অ্যাকচুয়ালি বোরাজলে যদি স্ট্রাকচার করি জাস্ট এইখানে চেঞ্জটা হবে কোথায় আমি বলে দিচ্ছি। তাহলে জাস্ট চেঞ্জটা হবে এই রকম জায়গায়, এইগুলোতে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? এইগুলোতে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। B3N3H6, এটা হচ্ছে অনেকটা স্ট্রাকচারটা কার মতো না বোরনের মতো, এই বেঞ্জিনের মতো। এখানে একটা হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? আর বাকিগুলোতে কিছু থাকছে না, এটা ফাঁকা। এই যে B3N3H6 এইটা ঠিক বেঞ্জিনের মতো লাইক স্ট্রাকচার বলে এটাকে আমরা বলি, কি বলি? অজৈব বেঞ্জিন, ইনঅর্গানিক বেঞ্জিন। 4 নম্বর হাইড্রোজেন সেতু, এটা আমরা ডাইবোরেন যৌগে দেখি। স্ট্রাকচারটা একটুখানি আমরা দেখে নেব। ডাইবোরেন স্ট্রাকচারে অ্যাকচুয়ালি কিভাবে সেতুটা দেখানো হচ্ছে, ঠিক আছে? চলে আসি নেক্সট। আমরা ডাইবোরেন স্ট্রাকচার দেখবো। ডাইবোরেন স্ট্রাকচারটা আসলে এরকম হবে। এইভাবে একটা ব্রিজ লিখতে হয়, সেই জন্য এটাকে আমরা লিখছি ডাইবোরেন, মানে কি বলতে লিখছি টু, দ্যাট ইজ কল্ড ডাইবোরেন, ঠিক আছে? তো আমার এখানে অপশন হচ্ছে সিটা ম্যাচ করে গেল, ঠিক আছে? এখানে কোশ্চেন নাম্বার 32 যেটা আছে, এখানে বলা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে কোনটি সঠিক? থ্যালিয়ামের ট্রায়াডাইড দেওয়া আছে, থ্যালিয়ামের ট্রায়াডাইড দেওয়া আছে, লিথিয়ামের আয়োডাইড দেওয়া আছে, ট্রাইক্লোরাইড দেওয়া আছে। তো এখন দেখো অ্যালুমিনিয়ামের যদি আমি সিম্পলি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি হবে? এটা 3s2। আচ্ছা, অ্যালুমিনিয়ামের পর পরে কি হচ্ছে? মানে ইলেকট্রন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম তারপরে অবভিয়াসলি আসছে সিক্স। এবং ইনার ফেয়ারের ক্ষেত্রের জন্য এই যেহেতু ইনার ফেয়ারের ডিফারেন্স এর আগে যদি এর অরবিটাল থাকে অবভিয়াসলি এর অরবিটাল থাকে। তো প্রোটন অরবিটাল
স্ক্রিন করতে পারছে এবং না করতে পারলে বেসিক ইলেকট্রনকে কি করে আকর্ষিত করে। তাহলে এই ক্ষেত্রে কি হয় না, এই এস ইলেকট্রন দুটো আমরা কোনোভাবে এর ইউজ করতে চাই না, only one electron is so plus is ওকে। কারণ এখানে দেখো এই দুটো ইলেকট্রন যদি করে তবেই না 3+ ইলেকট্রন হবে। সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের মধ্যে যদি না থাকে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম প্লাসটা অলওয়েজ স্টেবল হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু নেই। রিডাক্টিয়ালের ক্ষেত্রে এখানে এই অরবিটাল ডাউন অরবিটালকে আমরা এই বলবো যে ডাউন অরবিটাল কে বলবো +1 স্টেবল প্লাস এটা স্টেবল করবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দেখি টিএল যে বি এর অপশনটা এখানে টিএল 3+ এর কথা বলা ছিল, দিস ইজ রং। বাট এখানটা দেখো অপশন 1 টিএল +1 টিএল আই মানে টিএল +1 তো এখানে দেখো স্টেবল কম্পেয়ার টু টিএল সিএল3 মানে তো আমার এটা মনে হচ্ছে যে এটা অপশন। তো নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন যেখানে দেখানো হচ্ছে দেখো বলা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 33 কোনটি উভধর্মী অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এটা অবভিয়াসলি একটা আম্লিক অক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা নন মেটাল, নন মেটালিক ক্যারেক্টারটা যথেষ্ট হাই। একই এই গ্রুপের সিলিকন এর মেটালিক ক্যারেক্টার কার্বনের থেকে একটু হলেও বেশি, আর জার্মেনিয়ামের আরো বেশি এবং টিনের সবচেয়ে বেশি। তো অবভিয়াসলি দেখো SnO2 এর হচ্ছে মেটালিক ক্যারেক্টার থাকার জন্য যথেষ্ট পরিমাণ এটা উভধর্মী, উভধর্মী অর্থাৎ এ কি করে অ্যাসিডের সঙ্গে এ বিক্রিয়া করে যখন এই বেস ক্যারেক্টার দেয়, আবার বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে তখন অ্যাসিড ক্যারেক্টার দেয়। সো বোথ দিস অপশনস আর হিয়ার কারেক্ট। না না না, অনলি অপশন ডি ইজ কারেক্ট, SnO2। নেক্সট অপশনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশিষ্ট হয়, এটা ঠিকই, কিন্তু CCl4 হয় না, একদম ঠিক। কারণ কার্বনে দেখো কোনো কার্বনের অ্যাকচুয়ালি ব্যালেন্স ইলেকট্রন বিন্যাস কি না 2s2 2p2। তো এটা হওয়ার জন্য এর কিন্তু অক্টেট এক্সপানশন সম্ভব নয়, হ্যাঁ, এর কিন্তু অষ্টক প্রসারণ সম্ভব নয়। অর্থাৎ এর যে কোঅর্ডিনেশন নাম্বার, এই কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু এ বাড়াতে পারে না, তাই না। এখন যেটা প্রশ্ন যে SiCl4 এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কিন্তু 4 থেকে বেশি করতেই পারে, তার কারণ ওতে কিন্তু কি আছে না, ওতে দেখো কার্বনের নিচে আমি যদি সিলিকনের স্ট্রাকচারটা লিখি, সিলিকনে আছে 3s2 আর তারপরে হচ্ছে দেখো 3p2, তারপরে কিন্তু অবভিয়াসলি 3dটা একদম ফাঁকা পড়েছে, ব্ল্যাঙ্ক। তাহলে সিলিকন যেহেতু এটা থার্ড পিরিয়ড এলিমেন্ট, সে কোঅর্ডিনেশন নাম্বারটা বাড়াতে পারে, অর্থাৎ এক্সপানশন অফ অক্টেট এর ক্ষেত্রে সম্ভব। সেই জন্য এই সিএল এর এই ফাঁকা ডি অরবিটালে H2O ইন্ট্রোডিউস করতে পারে, এবং ইন্ট্রোডিউস করার ফলে অ্যাকচুয়ালি কি তৈরি হয় এখানে Si, এই প্রত্যেকটা সিএল এইটা কি হয় রিপ্লেস হয় OH দ্বারা সিলিসিক গ্যাস তৈরি করে H4SiO4, ঠিক আছে। তো ভালো করে আমরা যদি একটু দেখাই তাহলে এটা সুন্দর করে লেখা যেতেই পারে, অসুবিধা কিছু নেই, ধীরে ধীরে লিখলেই হবে। এটা লিখে দাও OH, এইটা হবে OH, ওকে। একইভাবে এটা হবে OH, এটা হবে OH। তো এটা এখানে সিলিসিক অ্যাসিড তৈরি হচ্ছে, ওকে। তো অ্যাকচুয়ালি এর তো ঠিক হলো, কিন্তু আর তো সঠিক ব্যাখ্যা হলো না, সমযোজী চরিত্রের জন্য নয় আসলে। এটা আসলে আমরা বলতে পারি যে এমটি ডি অরবিটালের প্রেজেন্সের জন্য SiCl4 আদ্র বিশ্লিষ্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, কোন অ্যানায়নটি চেন সিলিকেটে উপস্থিত। অপশনগুলো আমরা দেখে নেব, Si2O76 Si2O52 SiO3 2 হলে N, SiO4 4 তো এখানে আমরা স্ট্রাকচারগুলো দেখে নেব। দেখো SiO4
এটাকে আমরা SiO4, এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, SiO. এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারটাকে আমরা যদি এইভাবে সংক্ষেপে দেখাই তাহলে চেন সিলিকেটের মধ্যে SiO4 এইভাবে থাকে, ঠিক আছে। তো এখানে দেখো দুটো ইউনিট, এই যে SiO4 পরস্পর সঙ্গে যখন যুক্ত হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি না, তিনটে করে Si, তিনটে করে O অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিটে দেখা যাচ্ছে। তাই এদের জেনারেল ফর্মুলা হচ্ছে, যদি SiO4 ইউনিট, কিন্তু এই চেনটা গঠন করার পর এদের জেনারেল ফর্মুলা হয়ে যাচ্ছে SiO3 n হোল n 2n মাইনাস, SiO3 হোল n 2n মাইনাস। তো আমরা এই স্ট্রাকচারটা কোনটা দেখবো, হ্যাঁ সি, SiO3 হোল 2 মাইনাস n, SiO3 হোল n 2 মাইনাস। এইটাই হচ্ছে চেন সিলিকেটের যে অ্যানায়নটা প্রেজেন্ট থাকে। সো 35টা কোশ্চেন আমরা আলোচনা করলাম এবং আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুবই কাজে আসবে। তোমরা খুব ভালো মতো করে প্রিপারেশন নাও, অনেক কোশ্চেন